গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন। আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। কেননা টেকসই উন্নয়নের সংজ্ঞায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জায়গাটি অক্ষুণ্ণ রাখা। কিন্তু তাদের দেখানো উন্নয়নের প্রেসক্রিপশনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। বলা হয়ে থাকে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, হবে সোনার বাংলাদেশ। মাননীয় মডারেটর, এখনও দেশের অধিকাংশ মানুষ কৃষিকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছে। কিন্তু কথা হলো, দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত ও কৃষিজ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না, অন্যদিকে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য চরমভাবে ধ্বংস হয়ে যাবে, যা টেকসই উন্নয়নে বড় বাধা। তাই আমাদের বক্তব্য হলো, মাননীয় মডারেটর, কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় কিছু কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর সেই পদক্ষেপগুলো হলো: 1. কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। 2. কৃষি শিক্ষার প্রসারে আরও বেশি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এবং 3. কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষিত জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে। আর তার জন্য শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের কোনো বিকল্প নেই। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সাম্প্রতিক সময়ে বিশ্ব ব্যাংকের এক জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট জনসংখ্যার 70% বয়স 32 বছরের নিচে, যাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে এই সুবিধা ভোগ করে আমরা খুব দ্রুত উন্নত দেশে পরিণত হব এবং দারিদ্র্যের হারও হয়তো সাময়িকভাবে কমবে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেই অর্জন ধরে রাখতে না পারে, তাহলে সব কিছু অর্থহীন হয়ে পড়বে, যেমনটি হয়েছে নাইজেরিয়ায়। অথচ মাননীয় মডারেটর, আমরা যদি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা খাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করতে পারি, তাহলে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং অর্জিত হবে টেকসই উন্নয়ন। প্রতিপক্ষ, আপনারা যদি উন্নয়ন ও টেকসই উন্নয়নের মধ্যে পার্থক্য না খুঁজে শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন, তাহলে তা হবে বোকার স্বর্গে বসবাস করার মতোই বোকামি। মাননীয় মডারেটর, এবার আমি দেখে যাব শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সুফলটা কি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। এ প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আর্থার শুলজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করা সম্পদের সুফল ফেরত আসে 35%, মাধ্যমিক শিক্ষায় 20% এবং উচ্চশিক্ষায় ফেরত আসে 11%। তাছাড়া বিভিন্ন ধরনের বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তোলা যায়, যাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মাননীয় মডারেটর, আমাদের দেখানো শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ যখন বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছে, তখন প্রতিপক্ষ কেবল বিতর্কের খাতিরে আমাদের বক্তব্যের বিরোধিতা করছেন। প্রতিপক্ষ, দয়া করে টেকসই উন্নয়নে এমন একটি খাত দেখিয়ে যাবেন যে খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষার প্রয়োজন নেই। আর আপনারা যদি তেমন একটি খাত দেখে যেতে ব্যর্থ হন, আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক, কিন্তু শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা তা পাচ্ছি না। কেননা শিক্ষকদের বেতন কম হওয়ায় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না। শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডারেটর, রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন। আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে। লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন,
তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, 30 লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ মায়ের স্নেহাচলে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়। আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমাকে চরমভাবে সে অ্যাড্রেস করতে পেরেছে তার বক্তব্য। তার অশ্রু নিশ্চয়ই বৃথা যাবে না। আমরা আহ্বান করছি আমাদের আজকের প্রতিযোগিতার বিপক্ষ দল বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা খাদিজা আজিজ মুনাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় মডারেটর, কিছুক্ষণ পূর্বে পক্ষ দলের দ্বিতীয় বক্তা তার দুঃখের কিছু স্মৃতিচারণ করে আবেগে ভেসেছেন এবং সেই সাথে দর্শকদেরও আবেগে ভাসাতে চেয়েছেন, অথচ তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যুক্তিতেই মিলবে মুক্তি, আবেগ দিয়ে নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করেছে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। বিপক্ষে বলছি মাননীয় মডারেটর, শুরু করছি পক্ষ দলের দ্বিতীয় বক্তার কিছু যুক্তিখণ্ড দিয়ে। তিনি শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের কথা বললেন, কিন্তু আপনি যদি সেই সাথে অর্থনীতি অর্থাৎ শিল্প, ব্যবসা বাণিজ্য এবং পরিবেশ বিপর্যয় মোকাবেলা ও সামাজিক নিরাপত্তার খাতে সমান বিনিয়োগ না করেন, তবে কি করে আপনি প্রকৃত টেকসই উন্নয়নটি নিশ্চিত করবেন? মাননীয় মডারেটর, প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে তিনি শিক্ষাকে মেরুদণ্ডের সাথে তুলনা করতে চেয়েছেন, কিন্তু প্রশ্ন হলো শুধুমাত্র মেরুদণ্ডের দেখাশোনা করে অর্থনৈতিক নামক হৃৎপিণ্ড, পরিবেশ নামক রক্ত সংবহন তন্ত্র আর আর্থসামাজিক ক্ষেত্রের মতো মস্তিষ্কের পিছনে বিনিয়োগ বা দেখাশোনা না করলে এই মানবদেহ কি চলতে সক্ষম হবে, নাকি একটি দাঁড় করানো পুতুলের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবে? তাই মাননীয় মডারেটর, আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, গত 6 মার্চ 2015 দৈনিক সমকাল পত্রিকায় একটি সংবাদ ছিল এমন যে কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে একজন মেধাবী শিক্ষার্থী মর্জিনার ঘরে জলোচ্ছ্বাসে পানি ঢুকে তার বই খাতা ভাসিয়ে নেওয়ার পাশাপাশি তার বাসস্থানটুকু সমুদ্রের স্রোতে ভাসিয়ে নেয়। প্রতিপক্ষ আপনার মর্জিনাদের শিক্ষাখাতে বিনিয়োগের কথা বলছেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে না পারলে আপনাদের এই শিক্ষার পিছনে বিনিয়োগটি এভাবেই উড়ে যাবে ঝড়ে এবং সেই সাথে মর্জিনাদের স্বপ্নগুলো ভেসে যাবে বানের স্রোতে আর তাদের জীবন তলিয়ে যাবে সমুদ্রের জলে। মাননীয় মডারেটর, এবার লক্ষ্য করুন পরিবেশের কিছু আবশ্যকীয় উপাদানের দিকে। সীসাময় কোনো শহর নয়, আমি স্বপ্ন দেখি একটি অক্সিজেনময় শহরের, আর এর জন্য আমরা বলছি বনাঞ্চল বৃদ্ধির পিছনে বিনিয়োগ বানানোর কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, আমরা জানি পানির কোনো রঙও নেই, গন্ধও নেই, কিন্তু ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর পাশে দাঁড়ালে আমরা বুঝতে পারি পানির রঙ ও গন্ধ দুটোই আছে। কারণ বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় ঢাকার চারপাশে 4টি নদীতে প্রতিদিন 7,000 শিল্প ইউনিট থেকে 1.5 মিলিয়ন কিউবিক মিটার বর্জ্য পানিতে পতিত হয়। ঠিক একইভাবে ঢাকা শহরে এতটাই বায়ু দূষণ হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাসে ঢাকা শহরে বায়ুতে বস্তুকণার পরিমাণ থাকে 463 mcm, যা পৃথিবীর মধ্যে সর্বাধিক। আর এই যখন পরিবেশ দূষণের অবস্থা, তখন আপনাদের দেখিয়ে যেতে হবে পরিবেশের পিছনে আলাদা প্রয়োজনীয় বিনিয়োগের দরকার আছে কিনা। আবার দেখা যায় রাজধানী ঢাকা সারা বিশ্বে বসবাসকারী অনুপযোগী শহরের দ্বিতীয় তালিকায় রয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা শিক্ষাখাতে অধিক বিনিয়োগের মাধ্যমে পরিবেশগত নিরাপত্তাটি কী করে নিশ্চিত করবেন? তাই প্রতিপক্ষ বাগাড়ম্বর ছেড়ে স্বপ্নের ফানুসটি নাউড়ে দেশের প্রকৃত টেকসই উন্নয়নের কথা চিন্তা করুন, তবেই বুঝতে পারবেন শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় বরং সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। প্রতিপক্ষ বর্তমান সরকার রূপকল্প 2021 বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছে তাতে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণকে সমানভাবে প্রাধান্য দিয়েছে। সেক্ষেত্রে আমরা একবারও বলিনি শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন নেই। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন ছিল, আছে এবং থাকবে, কিন্তু আমাদের বিতর্ক যেহেতু টেকসই উন্নয়নকে নিয়ে, তাই প্রতিপক্ষের উচিত ছিল তাদের অবস্থান থেকে এটি প্রমাণ করা যে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে এসডিজি বা টেকসই উন্নয়নের প্রত্যেকটি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। মাননীয় মডারেটর, তাই আমরা বলছি আর্থসামাজিক ক্ষেত্রে যে সামাজিক নিরাপত্তার খাতটি রয়েছে তাতে যদি প্রয়োজনীয় বিনিয়োগটি করা হয় তবে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী নিরাপত্তাটি নিশ্চিত হবে এবং এভাবেই দেশের টেকসই উন্নয়নটি ত্বরান্বিত হবে। মাননীয় মডারেটর, এবার আসা যাক স্বাস্থ্য খাতের বেহাল অবস্থায়। একটি ঘটনার জ্বলন্ত সাক্ষী আমি। আমার বড় বোনের নাম সোনালী। স্বর্ণের মতো জলজল করছিল আপুর সুন্দর জীবন। আপু তখন সন্তান সম্ভবা। শ্রাবণ মাসে অঝোর ধারা ঝরছিল বৃষ্টি। এমনই এক শ্রাবণের রাতে আপুর প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হলো। আপুকে নিয়ে আমরা ছুটলাম ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে। সেখানে যাওয়ার পর ডাক্তার বললেন তখনই অপারেশন করতে হবে, কিন্তু সে হাসপাতালে ছিল না কোনো অপারেশনের যন্ত্রপাতি। ফলে আপুর বাচ্চাটি মারা গেল। আপুর তীব্র চিৎকারে ভারী হয়ে উঠেছিল সেদিনের শ্রাবণ
স্বপ্নের আকাশ। আর এমন নির্মম ঘটনা বাংলাদেশে প্রতিনিয়তই ঘটে চলেছে। আর এর জন্য দায়ী একমাত্র স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব। কেননা আমাদের দেশে এখন পর্যন্ত 112টি ইউনিয়ন পরিষদে কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই। প্রতি বছর দেশে 20,000 ডাক্তার তৈরি হলেও দেশে কর্মসংস্থানের অভাবে তারা বিদেশে চলে যাচ্ছে। সুতরাং শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে হয়তো অনেক ডাক্তার তৈরি করা সম্ভব, কিন্তু তাদের কর্মসংস্থান, পর্যাপ্ত চিকিৎসার উপকরণ ও যন্ত্রপাতি নিশ্চিত করার জন্য যদি স্বাস্থ্য খাতে সুষম বিনিয়োগটি না করা হয়, তাহলে সোনালীর মতো অসংখ্য মা তাদের অনাগত সন্তানসহ পরিণত হবে ঝরে পড়া ফুলে। তাই মাননীয় মডারেটর, সবশেষে বলতে চাই, আমি টেকসই উন্নয়নের ফুলটি ফোটাতে চাই, কিন্তু শিক্ষাকে বাদ দিয়ে নয়। শিক্ষা হোক সেই ফুলের একটি পাপড়ি, আর বাকি পাপড়িগুলো হোক অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক নিরাপত্তার ঘাঁটি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা উভয় দলকে ধন্যবাদ জানাই, কিন্তু একটা বিষয় নিশ্চিত হচ্ছে যে আমাদের এই সোনামণিরা যারা ব্র্যাকের প্রচেষ্টায় সারা বাংলাদেশে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আজকে মাননীয় অর্থমন্ত্রী এখানে রয়েছেন, আজকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান রয়েছেন, শিক্ষা সচিব মহোদয় রয়েছেন, এই সকলের সামনে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যে চমৎকার একটা প্রেজেন্টেশন দিতে পারছে, এটি আমাদের একটা বড় আস্থার জায়গা তৈরি করছে। আমরা বক্তব্য শুনব আমাদের আজকের এই প্রতিযোগিতার পক্ষ দল আগারান উচ্চ বিদ্যালয় বড়াইগ্রাম নাটোর থেকে আগত দলের দলনেতা ইসমেতারা বকুলের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য। সেই সাথে শুভেচ্ছা ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সবাইকে। মাননীয় মডারেটর, আমার দাদা গজর বয়াতি মূর্খতার প্রায়শ্চিত্ত করে জোরদারের জাল দলিলের টিপসই দিয়ে সব কিছু হারিয়েছিলেন 50 বছর আগে। বাবা অবশ্য দাদা চেয়ে গিয়েছিলেন একবার এনজিও কর্মীরা ঋণের কাগজের টিপসই নিতে চাইলে বাবা খেপে উঠে বলেছিলেন কি মিয়ারা মস্করা করো, কলম দাও, সই করমু। আর আমি টেলিভিশনে বিতর্ক করছি। মাননীয় মডারেটর, এই সফলতা দাদা, বাবা কিংবা আমার নয়। স্বাধীনতার 44 বছরে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সূচক যত উপরে উঠেছে, রাষ্ট্রের সকল ক্ষেত্রের উন্নয়নের সূচক উঠেছে তত উপরে। মাননীয় মডারেটর, সেনা সদস্যরা একটি দেশকে যেমন শত্রুর হাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি শিক্ষা একটি দেশকে মজবুত করে ভেতর থেকে। আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দল থেকে টেকসই উন্নয়নের নানাবিধ অন্তরায় নিয়ে আলোচনা করে গেলেন এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে বিভিন্ন খাতে বিনিয়োগের কথা বলে গেলেন। অথচ মাননীয় মডারেটর, এই সকল সমস্যার নিরসন করা যায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে, যা টেকসই উন্নয়নের অন্যতম শর্ত ও নির্দেশক। মাননীয় মডারেটর, এই সুশাসন বাস্তবায়নে সবার আগে প্রয়োজন প্রশিক্ষিত জনগোষ্ঠী, যারা খাত অনুযায়ী ব্যয় ও কর্মসংস্থান সুনিশ্চিত করবে এবং দুর্নীতি প্রতিরোধ করবে ই গভর্নেন্সের মাধ্যমে, যার উৎকৃষ্ট উদাহরণ মালয়েশিয়া। প্রতিপক্ষ, একবার ভাবুন, যে মালয়েশিয়াকে আমরা 80-র দশকে সাহায্য পাঠিয়েছি, সেই মালয়েশিয়াকে আজ টেকসই উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করছি। মালয়েশিয়ার ক্ষেত্রে এটা অর্জন করা সম্ভব হওয়ার কারণ তারা শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে সক্ষম হয়েছিল। মাননীয় মডারেটর, সুশাসনের পাশাপাশি টেকসই উন্নয়নের আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা। মজার ব্যাপার হলো, আমরা যদি তথ্য প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করতে পারি, তাহলে সবার জন্যই সুস্বাস্থ্য উন্নয়নে আমূল পরিবর্তন আনা সম্ভব। সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, আর ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। এ সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, মিনি ল্যাপটপ হবে ডিজিটাল ডাক্তার। আর তার এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলোকে মোট 13,816টি মিনি ল্যাপটপ প্রদানের কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে গ্রামীণ জনগণ টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য সংক্রান্ত হালনাগাদ তথ্য ও স্বাস্থ্য শিক্ষার সুযোগ পাবে। মাননীয় মডারেটর, এই গৃহীত পদক্ষেপটি সফল করতে হলে এক্ষেত্রে নিয়োজিত সবাইকে আধুনিক ও গুণগত প্রযুক্তি শিক্ষায় প্রশিক্ষিত করতে হবে, যার জন্য শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, আমরা 3 জন বক্তা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের 12টি লক্ষ্যমাত্রায় আলোচনা করেছি এবং এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ কিভাবে সকল ক্ষেত্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। কিন্তু প্রতিপক্ষ তাদের অবস্থান থেকে শিক্ষা খাত ছাড়া অন্য সুনির্দিষ্ট একটি খাতে বিনিয়োগ করে টেকসই উন্নয়নের 12টি লক্ষ্যমাত্রা কিভাবে পূরণ করবে তার কোনো রূপরেখা দেখে যায়নি।
মাননীয় মডারেটর, আমাদের বক্তব্য মতে এই পুরো প্রক্রিয়াটি বিজ্ঞানী প্যাসকেলের সূত্রের মতো। আবদ্ধ তরল পদার্থের একটি নির্দিষ্ট জায়গায় চাপ প্রয়োগ করলে সেই চাপ যেমন সমগ্র পাত্রের পৃষ্ঠতলে সমানভাবে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি শিক্ষাক্ষেত্র হলো টেকসই উন্নয়নের সেই নির্দিষ্ট খাত যেখানে বিনিয়োগ করলে তার সুফল সকল ক্ষেত্রকে সমানভাবে প্রভাবিত করে। মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন 2030 সালে টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের চ্যালেঞ্জ আমাদের দায়িত্ব শিখরে বেঁধে রেখেছে। মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে দাঁড়ানোর স্বপ্নে আমরা বিভোর। প্রতিপক্ষ স্বয়ং শিক্ষামন্ত্রী যখন বিশ্বাস করেন মানসম্মত শিক্ষার টেকসই উন্নয়নের পূর্বশর্ত, ঠিক তখনও কি আপনারা বলবেন শিক্ষা খাতে বিনিয়োগের প্রয়োজন নেই? প্রশ্ন রইল, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, বক্তব্য শেষ করব, তবে শেষ করার আগে দেখিয়ে যেতে চাই আমরা যদি শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ অর্থাৎ জিডিপির 6% বা মোট বাজেটের 25% নিশ্চিত করতে পারি, তাহলে টেকসই উন্নয়নের হাত ধরে 2030 সালে যে বাংলাদেশটি আমরা পাবো সেই বাংলাদেশটি কেমন হবে? 1. নিজস্ব প্রযুক্তি ও প্রকৌশলীর মাধ্যমে পরিবেশ বান্ধব উপায়ে খনিজ সম্পদ উত্তোলন হবে। 2. গার্মেন্টস শিল্পের মতো তথ্য প্রযুক্তি খাতে অবিস্মরণীয় বিপ্লব সাধিত হবে। 3. দক্ষ স্বয়ংক্রিয় প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠবে। 4. একটি শিশু শিক্ষার আকাশ হতে খসে পড়ার তারার মতো অকালে ঝরে পড়বে না। এবং 5. খাদ্য নিরাপত্তা বাংলাদেশ হবে বিশ্বের বুকের রোল মডেল। আর সেই দিন আমরাও বুক চাপড়ে বলতে পারবো, আমি গর্বিত, আমি বাঙালি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমার কাছে মনে হচ্ছে যে একটা কথা আছে না, হালকা হলেও শক্ত আছে। এরা সবাই বয়সে কিন্তু খুবই ছোট, কিন্তু খুবই শক্তিশালী বক্তব্য তারা উপস্থাপন করছে। আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দল, যারা বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জের ঢাকার দল এখানে এসছে। তাদের দলনেতা সুরভি আক্তার অধরার কাছ থেকে তার বক্তব্য। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবু আমি লাল সবুজের পতাকা অন্তরে ধারণ করি। আমি বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু তার সোনার বাংলা আমি গড়তে চাই। আর এই সোনার বাংলা গড়ে তোলার জন্য সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগের কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের 3 জন বক্তা কেবলমাত্র শিক্ষাকে দিয়ে টেকসই উন্নয়নের যে মালাটি গাঁথার চেষ্টা করেছেন সেটি এক মুহূর্তেই ছিঁড়ে যাবে যদি না তারা সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগটি না করেন। কেননা অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, টেকসই অর্থনীতি, টেকসই সমাজ এবং টেকসই পরিবেশ নিশ্চিত হলেই আমাদের টেকসই উন্নয়নটি নিশ্চিত হবে। অথচ প্রতিপক্ষ আপনারা কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে টেকসই উন্নয়নটি নিশ্চিত করতে চাচ্ছেন। তাই আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে বিচার মানে কিন্তু তাল গাছটি আমার। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। মাননীয় মডারেটর, আমি দলনেতা হিসেবে সার্বিক সমন্বয়ের মাধ্যমে এটি প্রমাণ করে যাব যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। কেননা মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন শিক্ষার সনদ হাতে নিয়ে পায়ের তলি ক্ষয় করছে লক্ষাধিক যুবক। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন ঘূর্ণিঝড় কোমেন, আইলা কিংবা সিডরের তাণ্ডবে স্কুল ঘর বই খাতা এবং সেই সাথে ভেসে যাচ্ছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন সামাজিক নিরাপত্তা খাতটিতে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় মাত্র 300 টাকা মাসিক বয়স্ক ভাতা পাওয়ার জন্য একজন 90 বছরের বৃদ্ধাকে যে চোখের পানি ফেলে খুবই আক্ষেপের সাথে বলতে হচ্ছে, আর কত বয়স হলে আমি বয়স্ক ভাতা পাবো। প্রতিপক্ষ কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে যদি অর্থনীতি, পরিবেশ এবং আর্থসামাজিক ক্ষেত্রের উন্নয়নটি ঘটে, তবে আপনারা কেন এখনো এমন একটি রাষ্ট্রের নাম বলতে পারেননি? তাই প্রতিপক্ষ, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনই টেকসই উন্নয়নে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগের কোনো বিকল্প নেই। তাই আমরা বলছি সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, আমরা আজ যে কারণে বলছি যে অর্থনীতি, পরিবেশ ও আর্থসামাজিক ক্ষেত্রে বিনিয়োগ হলেই আমাদের টেকসই উন্নয়নটি নিশ্চিত হবে, তার যদি একটি করেও বাস্তব উদাহরণ দেয় তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, সাম্প্রতিক সময়ের একটি জনপ্রিয় বিজ্ঞাপন চিত্র গ্রামীণ ফোনের দেয়ার খুশিতে দেখার স্বপ্নবাজ তানিয়া তার বান্ধবীকে খুব গর্বের সাথে বলে, এই তানিয়া রে, চিন্না রাখো, একদিন ঘরে বসেই টাকা কামাইবো। এখানে দেখা যায় সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করে স্বপ্নবাজ তানিয়াদের তৈরি করছে, কিন্তু অর্থনীতি ও সেবা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না থাকায় সরকারের যথেষ্ট ইচ্ছে থাকার পরও তাদের হাতে তুলে দিতে পারছে না একটি কম্পিউটার, একটি ল্যাপটপ কিংবা একটি স্মার্টফোন। কিন্তু ধন্যবাদ দিতে চাই ব্র্যাককে। ব্র্যাকের সহযোগিতায় স্বল্প সংখ্যক হলেও তানিয়াদের স্বপ্ন পূরণ হচ্ছে। আবার মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের দেশে প্রতি বছর কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার পেছনে ব্যয় হচ্ছে প্রায় 200 কোটি টাকা।
ফলে সেখান থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা প্রাপ্ত হচ্ছে, কিন্তু পরিণত হচ্ছে শিক্ষিত বেকারে। কারণ এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। আর যতটুকু রয়েছে সেখানে দেখা যায় ডাক্তারি পাশ করে পুলিশে, বিজ্ঞান পড়ে ব্যবস্থাপনায়, প্রকৌশল পড়ে ব্যাংকে, আর আইনে পড়ে বিপণন চাকরি করার নজির অহরহ। যে কারণে শিক্ষার পেছনে বিনিয়োগ করে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারলেও তাদের বিশেষায়িত জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারছি না। এই যখন অবস্থা, তখন আমরা বলছি শিক্ষাক্ষেত্রের গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও বিনিয়োগ করতে হবে, অর্থাৎ দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, যার ফলে কলকারখানা ও শিল্প বাণিজ্যের প্রসার ঘটবে আর বেকার সমস্যাটি দূর হবে। মাননীয় মডারেটর, এবার যদি আমরা নগরগুলোর দিকে তাকাই তবে দেখা যায় তা দিন দিন বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ছে। মাত্র 50 মিলিমিটার বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেই সাথে তীব্র যানজটে দুর্বিষহ হয়ে উঠছে নগরবাসীর জীবন। সামান্য একটু বৃষ্টিপাতে যে নগরী পানিতে তলিয়ে যায়, যানজটের সৃষ্টি হয়, সেই দেশে এত সকল সমস্যা পাশ কাটিয়ে কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করাটাকে অলীক কল্পনা নয় প্রতিপক্ষ? তাই আমরা বলছি শিক্ষার পাশাপাশি বিনিয়োগ করতে হবে পরিবেশ উন্নয়ন খাতেও। আবার যদি আর্থসামাজিক ক্ষেত্রের দিকে তাকাই তবে দেখা যায় প্রতিপক্ষ আপনারা আজ যে জনগোষ্ঠীকে শিক্ষিত করার মাধ্যমে টেকসই উন্নয়নের কথা বলছেন, এই শিক্ষিত জনগোষ্ঠীরও তো বয়সের শেষ সময়টাতে বৃদ্ধ হয়ে বয়স্ক ভাতার প্রয়োজন পড়বে। এখন যদি আপনারা সামাজিক নিরাপত্তা খাতটিতে প্রয়োজনীয় বিনিয়োগটি না করেন এবং কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে অধিক গুরুত্ব দেন, তাহলে তখন তাদের সামাজিক নিরাপত্তাটি নিশ্চিত করবেন কি করে? তাই মাননীয় মডারেটর, আমরা বলছি সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারেন। মাননীয় মডারেটর, সবশেষে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ আর সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগের মধ্যে একটি তুলনা দেখাতে এই বিতর্ক মঞ্চকে সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছি। কেননা বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্রাক শুধুমাত্র একাই এই বিতর্ক অনুষ্ঠানটি আয়োজন করতে পারেনি। ডিবেট ফর ডেমোক্রেসি তার দীর্ঘদিনের বিতর্ক চর্চার অভিজ্ঞতা দিয়ে ও বাংলাদেশের বহুল জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা তার প্রচার সহযোগিতা দিয়ে যদি সারা পৃথিবীতে এই বিতর্ক অনুষ্ঠানটি প্রচার না করতো, তাহলে আমাদের মুক্তচিন্তা শানিত যুক্তি প্রকাশিত হতো না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বিতর্ক মিকাশটির মতো বিশাল আয়োজনটি সফল করতে 3টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। মাননীয় মডারেটর, তাই গুরুত্বের ভিত্তিতে আমরাও বলছি প্রয়োজনীয় বিনিয়োগটি হলে কেবলমাত্র তখনই প্রকৃত টেকসই উন্নয়নটি নিশ্চিত হবে। সুতরাং মাননীয় মডারেটর, শুধু তর্কের খাতিরে তর্ক করলে চলবে না, আমাদেরকে দেখাতে হবে একটি সমাধানের পথ। আর তা হচ্ছে বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে অবশ্যই অর্থনীতি, পরিবেশ, আর্থসামাজিক ক্ষেত্র অর্থাৎ সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ করতে হবে এবং সেই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা, সুষ্ঠু পরিকল্পনা, দুর্নীতি রোধ, পরিকল্পিত নগরায়ন ও ভৌত অবকাঠামোর উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে, তবেই হবে প্রকৃত টেকসই উন্নয়ন। তাই শেষ করার আগে একটি কথাই বলতে চাই, পৃথিবী তুমি শোনো, আমরাও চাই টেকসই উন্নয়ন। লাল সবুজের পতাকা তুলব সারা দুনিয়া জুড়ে সুষম বিনিয়োগ করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। আজকে এখানে মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন, আমার কাছে মনে হয় যে তিনি ওই বিচার কার্য করতে গেলে তার পক্ষ খুব কষ্টকর হতো কোন দিকে তিনি যাবেন। এবং দর্শকরা রয়েছেন, আমি জানি না, একটা বিষয় তারা কিন্তু বলছে স্পষ্টভাবে যে বাংলাদেশের যে উন্নয়ন সেটি নিশ্চিত করা দরকার। এই জায়গায় কিন্তু উভয় পক্ষে আমাদেরকে এক ধরনের কনফিউজ করে দিচ্ছে। তারা তো উভয় একটা জিনিসই চায়, তাহলে ওদের মধ্যে বিভেদটা কি নিয়ে? বিভেদটা হচ্ছে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা নিয়ে। এবং সে কারণের জন্যই আজকে তারা একটা পক্ষ বলছে যে শিক্ষায় বিনিয়োগ জরুরি, আর একটা পক্ষ বলছে না, আজকে আমাদের জলবদ্ধতা, আমাদের সুশাসন, আমাদের মানবাধিকার, আমাদের নানা রকম বিষয় রয়েছে, সেগুলি আমাদের জন্য জরুরি। দেখা যাক, আমরা আমাদের পক্ষ দলের দলনেতাকে তার যুক্তি খণ্ডন পর্বে আহ্বান জানাচ্ছি আবারও ইসমেতারা বকুলকে তার 2 মিনিট পুনরায় যুক্তি খণ্ডন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরো একবার সুযোগ দানের জন্য। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তা বিনিয়োগের সামগ্রিক খাতের কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশের বাজেটে সামগ্রিক খাত বলে কোনো খাত আছে কিনা আমার তা জানা নেই। আমরা যখন শিক্ষা নামক একটি খাত নিয়ে আলোচনা করছি, তখন প্রতিপক্ষের উচিত ছিল শিক্ষা খাত ছাড়া অন্য এমন একটি খাত নিয়ে আলোচনা করা যার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়, কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হয়েছেন। মাননীয় মডারেটর, আমাদের তারা বলে গেলেন আমরা কিনা বিচার মানি তালগাছটা আমাদের মতো, কিন্তু প্রতিপক্ষ আপনাদের কথা শুনে মনে হচ্ছে শুধু তালগাছই নয়, তালগাছের উপরে যে আকাশ, নিচে যে মাটি, এমনকি তালগাছের যে পাখিটা এসে বসে সেটাও আপনাদের। সত্যি হাস্যকর ব্যাপার। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তা কেবলের কথা বলে গেলেন। প্রতিপক্ষ আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যের প্রথমেই বলে গেছে কেবল বলতে শিক্ষা খাতে একটি সুনির্দিষ্ট বিনিয়োগের কথা বলেছি, কিন্তু আপনারা তা না বুঝে কেবলটি ধরে টানাটানি করে বিভ্রান্ত তৈরি করছেন। মাননীয় মডারেটর,
আমরা কখনো বলিনি শিক্ষা খাত ছাড়া অন্যান্য খাতে বিনিয়োগের প্রয়োজন নেই, বরং আমরা এটা প্রমাণ করেছি শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে কিভাবে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তা বেকারত্বের কথা বলে গেলেন। প্রতিপক্ষ আমার দলের প্রথম বক্তা প্রথমেই কারিগরি ও কর্মমুখী শিক্ষার কথা বলে গেছেন। আমরা যদি শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে কারিগরি ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এবং বর্তমানে যারা বেকার রয়েছে তাদেরকে যদি প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশে আর একজনও বেকার থাকবে না। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রাকৃতিক দুর্যোগের কথা বলে গেলেন। প্রতিপক্ষ এই বিপর্যয় দেখা দিয়েছিল অসচেতনতার মাধ্যমে। আপনি কি এটা শিক্ষা ছাড়া অন্য কোনো খাতের মাধ্যমে চেষ্টা করতে পারবেন? মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন আমরা নাকি কোনো দেশের কথা বলিনি, কিন্তু মাননীয় মডারেটর, আমি উদাহরণ হিসেবে মালয়েশিয়ার কথা বলেছি। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের তৃতীয় বক্তা দুর্নীতির কথা বলে গেলেন। প্রতিপক্ষ আমরা তা অস্বীকার করছি না, কিন্তু আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যে নৈতিক মূল্যবোধ শিক্ষার কথা বলে গেছেন, যা একজন মানুষকে মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আর একজন প্রকৃত দেশপ্রেমিক আর যাই হোক দুর্নীতিবাজ হতে পারে না। তাই আমরা বলি মানসম্মত শিক্ষার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা যায়। মাননীয় মডারেটর, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। পরিশেষে একটি প্রত্যাশার কথা বলে শেষ করব। হে অনাগত, আমার বর্তমান সাজিয়ে রেখে যাব তোমাদের জন্য। আমি ইতিহাস হতে চাই। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই তোমরা আজকে যারা এখানে এসছো তারা ইতিহাস রচনা করছো, এবং তোমাদের মুখ থেকেই একটা কথা উচ্চারিত হয়েছে, সেটি হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক দুর্নীতিবাজ হতে পারে না, যেটি আমাদের প্রধান সমস্যা হিসাবে আমরা মনে করি। আমি মনে করি তোমরা বড় হলে এই যে দুর্নীতির কথা তোমরা বলছো, প্রতিরোধের কথা বলছো, নিশ্চয়ই আমাদের সমাজে সেই দুর্নীতি, আমাদের সমাজে যে সুশাসনের অভাব, এগুলি আর থাকবে না। আমরা শুনবো আমাদের এই আয়োজনের সর্বশেষ বক্তা, যিনি এসছেন আমাদের বিপক্ষ দল থেকে, এবং সেই দলের দলনেতা যুক্তি খণ্ডন পর্বে সুরভি আক্তার অধরা এবারে তার বক্তব্য প্রদান করবে। প্রতিপক্ষ যদি শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যেত, তবে অর্থমন্ত্রী অন্য খাতগুলোতে বিনিয়োগ করা বন্ধ করে দিয়ে শুধু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করত। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ একবার বলছেন শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের কথা, আবার বলছেন সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ করতে। অথচ মাননীয় মডারেটর, আমরা জানি সুষম বিনিয়োগ আর অধিক বিনিয়োগ এর মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। সুষম হচ্ছে সর্বক্ষেত্রে সমান, আর অধিক হচ্ছে একটি ক্ষেত্রকে এককভাবে প্রাধান্য দেওয়া। তাই তারা অধিক আর সর্বক্ষেত্রের মধ্যে একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি করে ফেলেছেন। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন দারিদ্র্য বিমোচনের কথা। প্রতিপক্ষ আপনি দারিদ্রতা দূরীকরণের জন্য শিক্ষার কথা বলে গেলেন, কিন্তু আপনি যদি একজনকে শিক্ষিত করে তাকে কর্মের ব্যবস্থা না করতে পারেন, তবে সে বেকার হয়ে থাকবে, আর তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে না। তাই আমরা বলছি সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ হলে তখনই প্রকৃত টেকসই উন্নয়নটি নিশ্চিত হবে। প্রতিপক্ষ এরপরও যদি আপনারা আমাদের সহজ সরল ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতেই হচ্ছে আপনারা যেন জ্ঞানের ঘাটতিতে ভুগছেন। প্রতিপক্ষ আপনারা আজ তিনজনই শিক্ষাক্ষেত্রে বেহাল দশার কথা বলে গেলেন। আমরাও আপনাদের মতো শিক্ষাক্ষেত্রে বেহাল দশার উন্নয়ন চাই, কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে যে বেশ উন্নয়ন হয়েছে তা অস্বীকার করলে চলবে না। একদিনে আমরা সারা বাংলাদেশে বই বিতরণ করতে পেরেছি, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর মধ্যে সমতা আনয়ন করতে পেরেছি, স্নাতক পর্যায় পর্যন্ত উপবৃত্তি দিতে পেরেছি। তবুও শিক্ষাক্ষেত্রে এত সব সফলতার মাঝেও আমরাও চাই শিক্ষাক্ষেত্রে আরও বিনিয়োগ হোক, তবে তা যেন কখনোই কেবল কিংবা একমাত্র না হয়ে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ হয়। তাই সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ বলতে আমরা এটাই বোঝাচ্ছি। তাই পরিশেষে এটাই বলতে চাই, আমরাই পারি, আমরাই পারবো সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ করে গড়তে টেকসই উন্নয়নের দেশ। রাচনরা আর কাঁদবে না, হাসবে আবার বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা সর্বশেষ বক্তার যুক্তি খণ্ডনে শুনলাম, সে বলল যে হাসবে এবার বাংলাদেশ। আসলে বাংলাদেশ তো হাসছে, আজকে সারা বাংলাদেশ হাসছে, বাংলা একাডেমি হাসছে, মাননীয় অর্থমন্ত্রী হাসছেন, মাননীয় শিক্ষা সচিব হাসছেন, মাননীয় এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান হাসছেন, ব্র্যাকের সম্মানিত ইডি ডক্টর মুসা হাসছেন, ডক্টর শফিক হাসছেন, আমরা সবাই হাসছি। কেন হাসবো না? তোমরা আজকে আমাদেরকে যে উপহার দিয়েছো সেই উপহারের জন্য আমরা না হেসে আর পারছি না। তোমাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা এরই মধ্যে 19 বছর অতিক্রম করেছে, এবং এর মধ্যে এটিএন বাংলার রয়েছে অনেক অর্জন।
দর্শকদের ভালোবাসা পেয়েছে দেশে এবং বিদেশে, সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে। ইতিমধ্যে অর্জন করেছে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের মতো মূল্যবান পুরস্কার। যিনি বিতর্ক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে চান, বাংলাদেশের প্রথম এটিএন বাংলা অর্থাৎ স্যাটেলাইট চ্যানেলের স্বপ্ন দেখেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমি এবারে তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখেন। ডক্টর মাহফুজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী, উপস্থিত ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত শিক্ষা সচিব, উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই যে বিতর্ক আজকে যেটা তারা করতেছে, আগামী দিনে যখন তারা বিভিন্ন জায়গায় যাবে, আমরা বলতে পারি না, এদের ভিতর থেকেই হয়তো একদিন কেউ না কেউ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হবে, তখন তারা পার্লামেন্টে তো তাদেরকে এইভাবেই বক্তব্য দিতে হবে। যদি এই অভ্যাসটা ছোটোবেলার থেকে গড়ে ওঠে, তাহলে বড় হলে সেই বক্তব্য দিতে তাদের আর কোনো কষ্ট হবে না। সবাইকে আমার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি, যার উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে আলোকিত করেছে, সমৃদ্ধ করেছে। দর্শক বন্ধুরা, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। এখনকার ছাত্রছাত্রী যে কত বেশি স্মার্ট এবং কত বিষয়ে নানা বিষয়ে জ্ঞান রাখে, তার একটি পরিচয় আজকে এখানে পেলাম। বক্তৃতা যারা করেছ তাদের কাছে একটাই উপদেশ, কিন্তু এটা বোধহয় এখন অচল। সেটি হচ্ছে যে তোমরা এত দ্রুতগতিতে কথা বলো কেন? আরেকটু আস্তে আস্তে বললে পারতে, তাহলে বোধহয় আমি আসছি, তাহলে বোধহয় আমাদের উপর প্রভাব, এবং যারা দর্শক, যারা শ্রোতা, যারা দূরের থেকে রেডিওতে বা কিছুতে শুনছে, তাদের উপর তোমাদের প্রভাবটা অনেক বেশি হতো। বিতর্ক অনেকে বলেছেন, শুরুতেও বলেছেন যে একটা অতি সুন্দর উদ্যোগ, কারণ বিতর্কে অনেক কিছু জানা যায়। একটি বিষয় সম্বন্ধে তো জানবেনই, তারপরে বক্তৃতা করা সম্বন্ধে এটা একটা প্রশিক্ষণ, তারপরে অতি অল্প সময়ের মধ্যে কারো বক্তব্য আয়ত্ত করা এবং তার উল্টো কীরকম ধরনের যুক্তি হতে পারে, তার জন্য যে মানসিক প্রক্রিয়াটি কাজ করে, সেটা বুদ্ধি, মননশীলতা এগুলোর জন্য অত্যন্ত উপযোগী। আর সর্বোপরি তাতে যে বিষয়টি হয় বিতর্কে, এই যে অল্প বয়সে স্টেজ ফ্রাইট বলে একটা জিনিস থাকে, সেই বিষয়টা যথেষ্ট প্রশমিত হয়। সুতরাং বিতর্ক অত্যন্ত একটি ভালো উদ্যোগ, এবং আমার পাশে যিনি বসে আছেন তিনি এই কাজ করে যাচ্ছেন অনেক বছর ধরে, তাকে বিশেষভাবে অভিনন্দন জানানো দরকার। আমরা সকলেই তাকে সে ব্যাপারে অভিনন্দন জানাচ্ছি। এবার আমরা ফলাফল জানবো, তবে তার আগে আবারও জানিয়ে দেই, জয় পরাজয় প্রত্যেকেরই আছে, থাকবে, প্রত্যেক প্রতিযোগিতাতে জয় পরাজয় থাকবে। তবে আজকে যারা পরাজিত হয়েছে এবং যারা জয়ী হয়েছে, তাদেরকে আগামী দিনে আরও দৃঢ়ভাবে, আরও সুদৃঢ়ভাবে তাদের বক্তব্য উপস্থান করবার আহ্বান জানাচ্ছি। চ্যাম্পিয়ন দল একটি চ্যাম্পিয়ন ট্রফি এবং সাথে পাবে নগদ 30,000 টাকা, রানার আপ দল পাবে একটি ট্রফি এবং সেই সাথে 25,000 টাকা, আর শ্রেষ্ঠ বক্তা পাবে নগদ 5,000 টাকা। বিতর্ক বিকাশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের নাম ঘোষণা করবেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সম্মানিত বিচারক আছেন, তাদের রায় শোনাচ্ছি। আজকের এই প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে, কেবলমাত্র শিক্ষায় বিনিয়োগ নিয়ে ডিবেটটা হয়েছিল। সেই ডিবেটে দুটি স্কুল অংশগ্রহণ করেছিল, আগ্রান উচ্চ বিদ্যালয় এবং বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়। এতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়।